আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম ইংলিশ বই এর 2.3.1 নিয়ে আলোচনা করব। 2.3.1 এবং 2.3.2, 2.3.4 নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, 2.3.1-এ এখানে বলা হয়েছে যে নাও রিড আ note on speech in pairs, groups and do the activities that follow. এখন দলে অথবা জোড়ায় স্পিচ সংক্রান্ত একটি নোট পড়ো এবং পরবর্তী অ্যাক্টিভিটিগুলো করো। তো এখানে আমাদের কিছু নোট দেওয়া আছে ন্যারেশন সম্পর্কে। সেই ন্যারেশন সম্পর্কে নোটগুলো পড়তে হবে, তারপর আমাদের কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে সেগুলো করতে হবে। তো নোট এখানে করা হয়েছে যে বক্তার কথা উদ্বৃত্ত করার বা বলার কৌশলকে স্পিচ বলে। স্পিচ অথবা ন্যারেশন বলা হয়। ন্যারেশন স্পিচ দুটো সেম। তো বক্তার বক্তৃতা উদ্বৃত্ত করার দুটি প্রধান পদ্ধতি বা ধরন রয়েছে। মানে ন্যারেশন প্রধান দুটি ধরনের হয়, স্পিচ প্রধানত দুটি ধরনের হয়। সেই দুটি ধরনগুলো হলো ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ কী সেটা এখানে বলা হয়েছে। যে ডিরেক্ট স্পিচ বলতে কোনো বক্তার কোনো ব্যক্তির বলা বা লিখিত উক্তি কোশ্চেন মার্কস দিয়ে সরাসরি প্রকাশ করাকে বোঝায়। উদাহরণ হিসেবে বলতে পারি, মাই ফ্রেন্ড সেইড আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। আমার বন্ধু বলেছিল আমি টেক্সটের বিভিন্ন ধরন পড়তে পছন্দ করি। তো ডিরেক্ট স্পিচ সাধারণত একটি বৈশিষ্ট্য থাকবে, সেটি হলো যে মাই ফ্রেন্ড ইজ সেইড, এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা কমা ব্যবহার করেছে এবং ইনভার্টেড কমা দ্বারা এবং স্পিচটাকে আবদ্ধ করা হয়েছে। মানে এটি হচ্ছে ডিরেক্ট স্পিচের একটি অন্যতম বৈশিষ্ট্য, যে ইনভারমেন্ট কমা দিয়ে স্পিচটাকে আবদ্ধ করে রাখা হয়, সেটি হয়েছিল ডিরেক্ট স্পিচ। তো এখানে বলা হয়েছে যে তোমার বন্ধুর কথাগুলো যেভাবে বলছে হুবহু সেভাবেই তুমি উদ্বৃত্ত করেছো। মানে কোনো একজনের স্পিচ যখন আমাকে দ্বারা অথবা কোনো একজনের দ্বারা লেখা হবে, সে যদি ওই স্পিচটা ওইভাবেই লেখে, যেভাবে সে বলেছিল সেইভাবেই যদি লেখে, তাহলে সেটি হবে ডিরেক্ট স্পিচ। এখানে আমার বন্ধু বলেছিল যে আমি বিভিন্ন টেক্সট পড়তে পছন্দ করি, ও যেভাবে বলছে ঠিক সেইভাবে আমি স্পিচটা লিখেছি, তাহলে এটি হয়েছিল ডিরেক্ট স্পিচ। তো এরপর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে অন্য কারোর কথা বা স্পিচ ভার্ব, প্রোনাউন এবং অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব অফ টাইম, প্লেস এর কিছু পরিবর্তন এনে পুনরায় বলা হয়। মানে অন্য একজনের স্পিচ সেটা আমার মতন করে বা তার স্পিচটাই ঠিক সেই কথাটাই ঠিক আমার মতন করে আমি শুধু সেটা লিখে দেই অথবা উপস্থাপন করি তাহলে সেটি হবে ইনডিরেক্ট স্পিচ। উদাহরণস্বরূপে বলতে পারি যে তুমি যখন তোমার বন্ধুর উক্তিটি পুনরায় বলবে, তখন তুমি বলতে পারো, মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট শি লাভড টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। আমার বন্ধু উত্তর দিয়েছিল যে সে টেক্সটের বিভিন্ন ধরন পড়তে পছন্দ করে। সেই একই কথা কিন্তু এখানে বলা হয়েছে, শুধু এখানে পরিবর্তন করা হয়েছে পার্সন পরিবর্তন করা হয়েছে, আর ইনভারমেন্ট কমা উঠে গিয়ে সেখানে কানেক্টর ড্যাট ব্যবহার করা হয়েছে। তো এখানে বলা হয় যে দুটি স্পিচের মধ্যে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো দেখে নেই। তো ডিরেক্ট স্পিচে ছিল মাই ফ্রেন্ড সেইড আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, আর ইনডিরেক্ট স্পিচে ছিল মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট শি লাভড টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। এখানে কানেক্টর হিসেবে ড্যাট ব্যবহার করা হয়েছে। মানে এই যে ইনভারমেন্ট কমা যে আছে সেই কমাগুলো উঠা দিয়ে এখানে ড্যাট ব্যবহার করা হয়েছে। এরপরে আই আছে, আইকে তুলে দিয়ে আমরা সি লিখছি, মানে পার্সনের পরিবর্তন। তো আই প্রোনাউনটি পরিবর্তন করে সি হয়েছে ডিরেক্ট স্পিচ। ভার্ব থিং এবং লাভ পরিবর্তন হয়ে থট এর পরিবর্তন লাভড যুক্ত হয়েছে, পরিবর্তন হয়েছে। তো এখানে ডিরেক্ট স্পিচ এর সেইড ভার্বটি রিপোর্টিং ভার্ব বলা হয়। মানে এই যে এখানে যে ডিরেক্ট স্পিচ আছে, এখানে যে সেইড আছে, এটাকে বলা হয় রিপোর্টিং
স্পিচ বা রিপোর্টিং ভার্ব বলা হয়। রিপোর্টিং স্পিচের ভার্ব বলা হয় এটি। তো রিপোর্টিং ভার্ব বলা হয় সেইটকে। সাধারণত বক্তার কথা উদ্বৃত্ত করার জন্য, কারোর কথা যথাযথ জানার জন্য, বক্তব্যর একঘেয়েমি দূর করতে এবং বক্তার আগের প্রভাব বোঝানোর জন্য আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। অন্যদিকে গল্প বলা, সাংবাদিকতা, একাডেমিক লেখা এবং কারোর কথা অন্য কারো কাছে পৌঁছে দেওয়ার জন্য ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করা হয়। এরপর বলা হয়েছে সুতরাং আমরা বলতে পারি এক কথায় যে যখন তুমি কোনো কিছু হুবহু উদ্বৃত্ত করতে চাইবে তখন সেটা হয়েছে ডিরেক্ট স্পিচ। মানে কোনো একজনের স্পিচ যখন হুবহু ওই স্পিচটাই লিখে দিবে অথবা বলে দিবে সেটি হবে ডিরেক্ট স্পিচ। আর এবং বলা হয়েছে যে কারোর কথা যখন কিছু পরিবর্তন এনে পুনরায় বলতে চাই তখন হবে ইনডিরেক্ট স্পিচ। মানে অন্য একজনের ভাষা, সেটা আমি আমার মতন করে বলতেছি কিন্তু সেই কথাটাই বলতেছি, সেটি হলো ইনডিরেক্ট স্পিচ। তো বন্ধুরা এরপর 2.3.2 নিয়ে আলোচনা করব। 2.3.2 এখানে বলা হচ্ছে নাও লেটস হ্যাভ আ লুক at the change in the verb of reported speech in the indirect speech according to different tense। এখন বিভিন্ন টেন্স অনুসারে ইনডিরেক্ট স্পিচ এর রিপোর্টেড স্পিচ এর ভার্বের পরিবর্তনগুলো দেখে নিই। মানে যখন ইনডিরেক্ট থেকে বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট রূপান্তরিত করবেন বা করতে হবে তখন যে পরিবর্তনগুলো হবে সেই পরিবর্তনগুলো এখানে দেওয়া হয়েছে। যে রিপোর্টিং ভার্ব এবং টেন্সের পরিবর্তন ডিরেক্ট স্পিচে এবং ইনডিরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন, এবং এরপর একটি করে উদাহরণ দেওয়া আছে ইনডিরেক্টের এবং ডিরেক্টের একটি উদাহরণ দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে হলো প্রেজেন্ট ফিউচার টেন্স। এটি যদি ডিরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হয় না, প্রেজেন্ট ফিউচার টেন্সে ডিরেক্ট স্পিচে পরিবর্তন হয় না, ইনডিরেক্ট স্পিচেও পরিবর্তন হয় না। এখানে ডিরেক্ট স্পিচে একটি উদাহরণ দেওয়া আছে যে জামাল সে আই লাইক টু ওয়াচ কুকিং শো হোয়েন এভার আই এম ফ্রি। তো এখানে আমরা এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর এরপরে ইনডিরেক্ট স্পিচ দেওয়া আছে জামাল সে দ্যাট হি লাইকস টু ওয়াচ কুকিং শো হোয়েন এভার হি ইজ ফ্রি। তো দুটার দিকে যদি আমরা লক্ষ্য করি টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। এখানে এনভায়রনমেন্ট কমা উঠে গিয়ে এখানে ড্যাট বসানো হয়েছে, কানেক্টর ড্যাট দেওয়া হয়েছে, এরপর আই এটি পার্সন পরিবর্তন হয়েছে, আই পরিবর্তন হয়ে ইন হি লেখা হয়েছে, কিন্তু টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তারপরে এরপর প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে ডিরেক্ট স্পিচে তাহলে সেটি ইনডিরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট হবে। মানে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে ডিরেক্ট স্পিচে তাহলে ইনডিরেক্ট স্পিচ হবে পাস্ট ইনডিফিনিট। তারপরে ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপর যদি ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তারপরে ইনডিরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এরপর যদি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর যদি ডিরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো ঠিক এভাবে পরিবর্তন করতে হবে। এরপর পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচে তাহলে ইনডিরেক্ট স্পিচে এটি পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এরপর যদি থাকে লাইক শেয়াল তাহলে হবে হয়েছিল লাইক শুড, যদি থাকে উইল তাহলে হবে উড, যদি থাকে মে তাহলে হবে মাইট, যদি থাকে ক্যান তাহলে হবে কুড। ঠিক এভাবে পরিবর্তনগুলো করতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে। তো এরপরে আমাদের এখানে বলা হয়েছে যে এক্সেপশন মানে ব্যতিক্রম। ইফ ডিরেক্ট স্পিচ এক্সপ্রেসেস habitual facts, universal truths and historical events, the verb in the reported speech does not change। মানে ব্যতিক্রম যদি ডিরেক্ট স্পিচ এর অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, ঐতিহাসিক ঘটনাবলী প্রকাশ করা হয় তখন রিপোর্টিং স্পিচের ভাবটি পরিবর্তন হবে না।
তো 2.3.3 এখন আলোচনা করব। তো এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট 2.2.2 again and write how you will retell the message to your parents using your own words. You can start writing your text in the following way. টেক্সট 2.2.2 আবার পড়ো। কথাগুলো তুমি কিভাবে তোমার বাবা মাকে পুনরায় বলবে সেটা লেখো। তুমি টেক্সটটি নিম্নোক্তভাবে শুরু করতে পারো। তো 2.2. যে টেক্সটটি আমরা পড়েছিলাম ঠিক সেই টেক্সটটি আমার মতন করে এখানে প্রকাশ করতে হবে। মানে সেইখানে 2.2 দেওয়া হয়েছিল ডিরেক্ট স্পিচে প্রকাশ করা হয়েছে, কিন্তু এটাকে আমাদের ইনডিরেক্ট স্পিচে প্রকাশ করতে হবে। তো আমি এটি প্রকাশ করে নোট করে রাখছি, চাইলে তোমরা সেখান থেকে নোটটা করে নিতে পারো। 2.3.3 এখানে আমি এটি নোট করে রাখছি। তো বন্ধুরা, এটি হয়েছিল আমাদের এইটুকু হয়েছিল আমাদের 2.2.2 এর টেক্সট, যেটি মূল টেক্সট ছিল। ঠিক এই টেক্সটটি পরিবর্তন করে আমাদের ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে, সেটা আমি রূপান্তর করে রাখছি এই অ্যান্সারটু। ঠিক এইটুকু আমি অ্যান্সার করে রাখছি। তো তোমরা চাইলে এটি নোট করে রাখতে পারো। তো এখানে তো দেখতে পারছেন যে প্রথম যে সেন্টেন্স আছে হোয়াট হ্যাপেন টু ইউ অল, এটি যে কালার দেওয়া আছে ঠিক সেই কালারটি আমি পরিবর্তন করছি। তো এটি হয়েছিল ডিরেক্ট স্পিচ আর এটি হয়েছিল ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচে এসে এখানে আমাদের যে পরিবর্তন টেন্সে পরিবর্তন হবে, উপরে যে পরিবর্তনগুলো দেখালাম ঠিক সেইভাবে পরিবর্তন করে আমি এখানে পরিবর্তন করে লিখে দিছি। টেন্স পরিবর্তন করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে রেখে দিছি। তো চাইলে আপনারা এটি নোট করে রাখতে পারেন। তো এখানে আমি যে কালার সাথে যে কালার মিল আছে ঠিক সেই কালার সাথে সেই কালার আমি পরিবর্তন করে রেখে দিছি। তো চাইলে আপনারা এটি নোট করে নিতে পারেন। আর যদি কোনো জায়গায় যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে আমি অবশ্যই ভালো করে বুঝে দেবো। অবশ্য আমি এরপরে আরও একটি ভিডিও বানাবো, সেটি হচ্ছে ন্যারেশন নিয়ে, যাতে ন্যারেশনে আপনাদের কোনো প্রবলেম না থাকে। সেই ক্ষেত্রে আমি ন্যারেশন নিয়ে একটি ভিডিও বানাবো, পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তো এরপরে আমি আলোচনা করব 2.3.4 নিয়ে। এখানে বলা হয়েছে নাও রিড দ্য ফলোয়িং নোট অন সামারি, দেন রাইট আ সামারি অফ দ্য টেক্সট দ্যাট ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি 2.3.3. ফাইনালি শেয়ার ইউর সামারি ইন পেয়ার্স অর গ্রুপস। এখন সামারি সংক্রান্ত নিচের নোটটি পড়ো, তারপর অ্যাক্টিভিটি 2.3.3-তে লেখা তোমার টেক্সটটির সামারি লেখো। সর্বশেষ সামারিটি তোমার দলে অথবা জোড়ায় শেয়ার করো। তো 2.3.3-তে আমরা স্পিচটা লিখছি, নোট করে রাখছি, সেখান থেকে আমাদের সামারি বের করে সামারিটা লিখতে হবে। তো প্রথমে সামারি সম্পর্কে কিছু নোট দেওয়া আছে, এই নোটগুলো আমাদের পড়ে নিতে হবে। তো এখানে বলা হয়েছে যে সামারি হচ্ছে কোনো টেক্সট বা এর মেইন পয়েন্ট এর সংক্ষিপ্ত বর্ণনা, যেটা নিজের মতন করে লেখা হয়। সামারি পাঠককে একটি বড় টেক্সটকে সংক্ষিপ্ত আকারে বুঝতে সাহায্য করে। কোনো টেক্সটকে সামারি করার মাধ্যমে তুমি যে টেক্সটটি ভালোভাবে বুঝতে পেরেছো তা প্রকাশ করতে পারো। সামারির বৈশিষ্ট্য: সামারি কোনো টেক্সট এর মূল ভাবকে সংক্ষিপ্ত করে, যেন পাঠকে মূল টেক্সটের সারমর্ম বুঝতে পারে। এরপর সামারি মূল টেক্সট এর লেখকের মূল ধারণা এবং কথা বলার ভাবকে ঠিক রাখে। সামারি সাধারণত এক চতুর্থাংশ থেকে এক তৃতীয়াংশ পর্যন্ত এর থার্ড পারসনে লেখা হয়। সামারি লেখার উপায়গুলো বা নিয়মগুলো এখানে দেওয়া আছে, যে টেক্সটটি পড়ো এবং মূল ধারণাটি চিহ্নিত করো। টেক্সটটি পড়তে হবে, সেই টেক্সটের ভিতর যে মূল কাহিনীগুলো আছে সেগুলো চিহ্নিত করে রাখতে হবে। বিস্তারিত বর্ণনা থেকে মূল ধারণাগুলো পৃথক করো। মূল ধারণাগুলো একটি তালিকা তৈরি করো। সামারিটি একটি সূচনামূলক বক্তব্যের মাধ্যমে শুরু করো। প্রধান ধারণাগুলোকে বাক্যে পরিণত করো। যদি প্রয়োজন হয় কিছু বিস্তারিত বর্ণনা অন্তর্ভুক্ত করতে পারো। বাক্যগুলো
এক বা একাধিক অনুচ্ছেদে সংযুক্ত করো। বাক্য এবং অনুচ্ছেদগুলো সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করো। যদি চিহ্ন, বানান, বাক্যের গঠন প্রণালী, বিষয়বস্তু চেক করার জন্য সামারিটি আবার পড়ে দেখো। তো এই কয়েকটি উপায় বা এই সকল উপায়গুলো নিয়ে আমি সামারিটি 2.3.3 যে টেক্সটে লিখেছি সেই টেক্সটের সামারিটি করে আমি নোট করে রাখছি। তো আপনারা চাইলে সেটি নোট করে নিতে পারেন। তো তো এই হলো এখানে আমাদের এই সামারিটা আমি নোট করে রাখছি, আপনারা এখান থেকে নোট করে নিতে পারেন। আমি বড় করে দিলাম, এখান থেকে একটু কালার করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এটি কালার করে দিলাম। ঠিক এইটুকু ছিল সামারি, আমাদের সেই উপরের 3.3 যে টেক্সটটি লিখছিলাম সেই টেক্সটের সামারি। আমরা চাইলে এটি নোট করে রাখতে পারেন। তো এখানে বলা হয়েছে যে ইন ইংলিশ ক্লাস প্রফিট স্যার শো দ্যাট এভরিওয়ান ওয়াজ এক্সাইটেড অ্যান্ড হ্যাপি। ইংরেজি ক্লাসে রফিক স্যার দেখলেন সবার উত্তেজিত ও খুশি। মানে ইংরেজি ক্লাসে সবাইকে উত্তেজিত দেখলে, এক্সাইটেড দেখা হয়েছে বা খুশি, খুবই খুশি এক্সাইটেড দেখানো হয়েছিল। হি কেম টু নো দ্যাট দ্য এডুকেশন মিনিস্টার ভিজিটেড দেয়ার ক্লাস অ্যান্ড আস্কড দেম ফিউ কোশ্চেন। তিনি জানতে পারেন যে শিক্ষামন্ত্রী তাদের ক্লাস পরিদর্শন করেছেন এবং তাদের কয়েকটি প্রশ্ন করেছেন। দ্য স্টুডেন্ট সাকসেসফুলি অ্যান্সার্ড অল দ্য কোশ্চেন। শিক্ষার্থীরা সফলভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেয়। এরপর বলা হয়েছে যে তার টিচার থ্যাঙ্কেড দেম ফর দেয়ার ইফেক্ট। তাদের ধন্যবাদ জানানো হয়। তাদের শিক্ষক তাদের প্রচেষ্টার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। এরপর বলা হয়েছে হোয়েন হি ওয়ান্টেড টু মুভ to listen and class activity, the student insisted on sharing their experience there with him. তো এখানে বলা হয়েছে যখন তিনি পাঠ এবং ক্লাসের কার্যকলাপে যেতে চেয়েছিলেন, ছাত্ররা তাদের অভিজ্ঞতা তার সাথে ভাগ করে নেওয়ার জন্য জোর দিয়েছিলেন। দ্য টিচার অলসো এগ্রি উইথ দেম। শিক্ষকও তাদের সঙ্গে একমত হন। তো এই হলো সামারি। তো আপনারা এটি নোট করে আপনার ক্লাসে উপস্থাপন করতে পারেন। এরপরের ক্লাসে আমি আলোচনা করব 2.3.5 নিয়ে। 2.3.5 নিয়ে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য। আর যারা ন্যারেশনটি বোঝেন নাই তাদের জন্য আমি আরেকটি ন্যারেশনের ভিডিও বানাবো শুধু ন্যারেশন সম্পর্কে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।